আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, আমরা তো দুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে একজন মহিলা স্কুটি নিয়ে রেইকি করে সুপারি দিয়ে সুপারি কিলারদের দিয়ে কিভাবে একজন অবসরপ্রাপ্ত আর্মিকে, সেনা জওয়ানকে কিভাবে খুনের চেষ্টা করেছিলেন আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে। আমরা দেখলাম, আমাদের এই খবর দেখার পরে চারিদিকে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। আলোড়নের সৃষ্টি হয়েছে এই কারণেই যে আমাদের দেশে আইন আছে, কিন্তু আইনটা যাদের রক্ষা করার কথা তারা যদি সঠিক সময় রক্ষা না করে তাহলে এইরকম অনেক বিস্ময়কর ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, আপনারা বলুন তো, এখানে যে একটা লোক যে জীবনের 27টা বছর সেনাবাহিনীর জওয়ান হিসাবে মানুষের সেবা করলেন, মানুষের নিরাপত্তায় মানুষকে রাখলেন, দেশের সার্বভৌমত্ব নষ্ট যাতে না হয় সেই জন্য সীমান্তবর্তী এলাকায় নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে, সেই লোকটাকে এইভাবে মেরে ফেলার চেষ্টা ঠিক। আমরা আজকের ছবিগুলো দেখে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, তিনি আজকে গিয়েছিলেন কমান্ড হাসপাতালে যাওয়ার পরে তিনি যে ছবি আমাদের হাতে এসছে, যা দেখে কিন্তু আমরা চোখের জল ধরে রাখতে পারিনি। যে লোকটা দেশের জন্য 27 বছর ধরে লড়াই করলেন, যে লোকটা দেশের জন্য 27টা বছর ধরে নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিলেন, সেই লোকটাকে আজকে এমনভাবে মারা হয়েছে, তার এই গালের এখানটাতে যে ভেতরে যত তার হাড় ছিল সেই হাড়গুলো চুরমার হয়ে গেছে এবং খুব বড় অপারেশন তাকে করা হচ্ছে আজকে। আমাদের ক্রাইম রিপোর্টার নিজের চোখে দেখুন, আমরা তো না দেখে কোনো কাজ করি না, নিজের চোখে দেখে আসলেন একেবারে যে আর্মি কমান্ড যে হাসপাতাল, সেই হাসপাতালে তার অপারেশন হচ্ছে। এরপর শুধু আমরা একটাই প্রশ্ন এখানে করতে চাই যে মোহনপুর থানার যিনি ওসি আছেন তিনি কিন্তু খুব ভালো উদ্যোগ নিয়েছিলেন। প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর করেছিলেন এবং তারপরে তিনি একজন সাব ইন্সপেক্টরকে সেই এফআইআরে তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করেছিলেন, যার নাম আনিকুল ইসলাম। সেই সাব ইন্সপেক্টর কিন্তু যিনি তদন্তকারী অফিসার, তিনি হঠাৎ যেন কীরকম নিভে গেলেন। কেন নিভে গেলেন আমরা জানি না। থানার ওসি যেখানে চাইছেন ঘটনার সত্যতা বেরিয়ে আসুক, থানার অন্য অফিসাররা যখন চাইছেন, সেকেন্ড অফিসার, পিসি পার্টি সবাই যখন চাইছেন সত্য ঘটনা মানুষের সামনে আসুক, সেখানে দাঁড়িয়ে কিভাবে তদন্তকারী অফিসার একেবারে নীরব হয়ে গেলেন, নিষ্প্রভ হয়ে গেলেন। এই ছবিগুলো আমরা আজকে দেখাচ্ছি পুলিশের জন্য, এই যে তদন্তকারী অফিসার তার জন্য এই ছবিগুলো আমরা দেখাচ্ছি। দেখুন তো, এই ছবিগুলো দেখার পরে এই যে যাকে তারা মেরেছে তাদেরকে ধরা উচিত কিনা, কারণ ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত রয়েছে, সেই আদালতের বিচারকের কাছে কিন্তু জামিন নিতে গিয়েছিলেন যে মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইন্দ্রাণী রায়, তিনি কিন্তু সেখানে জামিন নিতে গেছিলেন। তার জামিন কিন্তু বাতিল করে তাকে 20-25 দিন পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে আদালতে আসতে বলেছেন। তাহলে এত বড় অপারেশন হচ্ছে, এইভাবে খুনের চেষ্টা হলো, আর তাকে গ্রেপ্তার করা হবে না? যার জন্যই তো এর আগে আমরা দেখিয়েছিলাম তার স্ত্রী কিভাবে এসডিও অফিসে গিয়ে কান্না করছেন, পাপিয়া বিশ্বাস। আর এই যে তার স্বামী প্রদীপ কুমার বিশ্বাস, একেবারে একজন শান্ত মানুষ, এর সঙ্গে গিয়ে হাত মিলিয়েছেন ইন্দ্রাণী রায়ের সঙ্গে অভিজিৎ মণ্ডল, মঞ্জু মণ্ডল, সুজিত মণ্ডল, শিবানী মণ্ডল, এরা সব গিয়ে হাত মিলিয়েছেন। আচ্ছা, এবার বলুন তো, যে এই প্রদীপ কুমার বিশ্বাসকে খুন করে আপনাদের কী লাভ? কেন খুন করতে চাইছেন? ওনার অপরাধটা কি? একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর জওয়ান, তাকে খুন করে ফেলতে চাওয়ার কারণটা কি? কি অপরাধ তিনি করেছেন? আমাদের সেই দিকটাও আমরা তদন্তে নজর দিয়েছিলাম
আমাদের ক্রাইম রিপোর্টার তদন্ত করতে গিয়ে যেটা তুলে নিয়ে এসছে খুব সাংঘাতিক। এই ইন্দ্রাণী রায় হচ্ছে প্রদীপ কুমার বিশ্বাসের মেয়ের শাশুড়ি। প্রদীপ কুমার বিশ্বাসের মেয়ে যখন এই ইন্দ্রাণী রায়ের কাছে থাকতো, বহুবার নাকি তাকে অত্যাচার করা হয়েছে এবং শেষে অত্যাচার সহ্য করতে না পেরে তার মেয়ে নিজের শিরা কেটে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন। এটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম। তখন এর স্বামী মানে ইন্দ্রাণী রায়ের ছেলে, তিনি বুঝতে পেরেছেন যে তার স্ত্রীর উপর অত্যাচার হচ্ছে। তখন তিনি তার স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে তিনি চলে আসেন শ্বশুর বাড়িতে। এটা যদি অপরাধ হয় তাহলে আমার মনে হয় ইন্দ্রাণী রায়কে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে কঠোর সাজা দেওয়া উচিত। কারণ এটা তো ইন্দ্রাণী রায়েরই অপরাধ। এই যে ছেলে যে তার বাড়ি থেকে বেরিয়ে এসে শ্বশুরবাড়ি উঠেছেন, এটার জন্য দায় কে? দায়ী তো ইন্দ্রাণী রায়। কেন তিনি তার পুত্রবধূকে, ছেলেকে বাড়িতে রাখতে পারলেন না? তিনি স্কুটি নিয়ে রেকি করেছেন, সব তো আমরা ঘটনার তদন্ত করে আমরা দেখেছি। সব শান্তিনগর স্কুল পাড়া, মোহনপুর থানা, পলতা, সেখানে একটা মানে স্কুল পাড়াতে একটু এগিয়ে গিয়ে দেখবেন অন্ধকার গলি আছে, সেই অন্ধকার গলির মধ্যে এই ঘটনাটা ঘটে। অন্ধকার গলির মধ্যে এই ঘটনাটা ঘটে। এই 5 ব্যক্তির নামে অভিযোগ হয়েছে, মোহনপুর থানা এফআইআর হয়েছে নির্দিষ্টভাবে। তাহলে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এত বড় একটা ঘটনা ঘটেছে, তাদের গ্রেপ্তার করা হবে না? এটা তো হতে পারে না। অবিলম্বে, আমরা তো আওয়াজ তুলছি, সাধারণ জনতাও কিন্তু আওয়াজ তুলছেন যে এদেরকে গ্রেপ্তার করা উচিত। আমরা কখনো এটা হতে দিতে পারি না যে আমাদের দেশের জন্য যারা কাজ করেন, সেনাবাহিনী হোক, পুলিশ অফিসার হোক, দেশের একটা সাধারণ নাগরিক হোক, কাউকে এভাবে খুন করার কারোর অধিকার নেই, খুনের চেষ্টা করার অধিকার নেই। আমাদের এই আওয়াজ তুলতেই হবে। আমরা ওই কমান্ড হাসপাতাল ঘুরে তো আপনাদেরকে সমস্ত ছবিগুলো আপনাদেরকে দেখালাম, যে সত্যিকারেই যদি ঘটনাটা সাজানো হতো তাহলে কি এই প্রদীপ কুমার বিশ্বাসকে এইভাবে অপারেশন করতে হতো? একেবারে তাকে যেভাবে অপারেশন করা হয়েছে, মাথার খুলি মানে আলাদা করে, ভীষণ ভয়ঙ্কর। আমরা এখানে আপনাদের জন্য সমস্তটাই তুলে ধরলাম, কারণ আমরা চাই যে পুলিশ এই ইন্দ্রাণী রায়কে অন্তত গ্রেপ্তার করুক বা না করুক, তাকে তদন্তের জন্য ধরে নিয়ে আদালতে চালান দেওয়া উচিত। তাহলে ইন্দ্রাণী রায় কিন্তু ভবিষ্যতে আর কোনো সুপারি কিলার নিয়োগ করে কাউকে খুনের চেষ্টা করবে না। বেশ কিছু বছর আগে কিন্তু এই ইন্দ্রাণী রায়ের বিরুদ্ধে কিন্তু এর আগে একবার অভিযোগ উঠেছিল, তার একেবারে নিজের একজনকে তিনি কিন্তু এইভাবেই মারধর করেছিলেন। পুলিশ চাইলে আমরা সেটাও পুলিশকে দিতে পারি তদন্তের জন্য। কারণ কেউ এত বড় অপরাধ করে চেপে যাবে, অপরাধ করে বুকের পাটা খুলে ঘুরে বেড়াবে, এটা কখনো হতে পারে না। ফোন করেছিলেন এই পাপিয়া বিশ্বাস, প্রদীপ কুমার বিশ্বাসের স্ত্রী, যিনি তদন্তকারী অফিসার আছেন। তিনি তো প্রথমে বলছেন যে আমি জানি না আপনার কেসের আয়ো। এগুলো শুনে সত্যি আমাদের খুব খারাপ লাগছে। আমরা সেই রেকর্ডগুলো আপনাদের শোনাচ্ছি না, খুব খারাপ লাগছে যে একজন পুলিশ অফিসারকে আয়ো করা হয়েছে, উনি বলছেন আমি জানি না। আবার ওনাকে বলছে যে উনি বলছিলেন যে কমান্ড হাসপাতালে দেখতে যাবেন ওনার কী অবস্থা, এর জন্য ওনারা ব্যবস্থাও করেছিলেন, কিন্তু তারপর উনি গেলেন না। না গিয়ে বললেন যে আমাকে ইলেকশন কমিশনার ইলেকশনের জন্য পাঠিয়েছেন। দেখুন, পুলিশ আমাদের যারা সমাজের রয়েছেন, আমরা কিন্তু চাই যে তারা নিরপেক্ষভাবে সত্যি ঘটনার জন্য কাজ করুক, সত্য প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করুক, তারা রাজধর্ম পালন করুক। কি হতে পারে, একজন পুলিশ অফিসার হয়তো ব্যারাকপুর মোহনপুরে আছে, তাকে বড়জোর সুন্দরবনে পাঠাতে পারে, কোস্টাল থানায় পাঠাতে পারে, যদি তিনি সত্যি কাজ করেন, চুরি না করেন, ডাকাতি না করেন, বিনা কারণে কাউকে না ফাঁসান। তাহলে কি হতে পারে, যদি একটা পুলিশ অফিসার সত্যের জন্য লড়াই করেন, রাজধর্ম পালন করেন, তাহলে তার কি হতে পারে, ট্রান্সফার হতে পারে, এর বেশি তো আর কিছু হবে না। এই জায়গাটাই আমরা কিছু পুলিশদের, আমরা অনেক পুলিশ দেখি
যে তারা নিজেদের জীবন বিপন্ন করে কিন্তু অনেক কাজ করে। এর আগে আমরা দেখেছি অনেক পুলিশ অফিসার, মানে ক্রিমিনালরা পুলিশ অফিসারদের গুলি চালিয়েছেন, তবুও তারা ছাড়েননি, অপরাধীদের ধরেছেন। এমনও উপমা বা এমনও দৃষ্টান্ত আমাদের কাছে আছে, সেগুলো আমরা আপনাদেরকে পরের দেখাবো। আজকে আপনারা বলুন যে এই যে সেনাবাহিনীর জওয়ানকে যেভাবে মারা হয়েছে, যারা মেরেছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করা উচিত কি উচিত নয়, এটাই আপনারা জানান আমাদেরকে। আমরা এটুকুই জানতে চাই। আর যদি আপনারা মানে মনে করেন যে না, গ্রেপ্তার করা উচিত না, তাহলে আমরা আর এই ধরনের খবরই তুলে ধরবো না। কি দরকার আছে? নিজেদের জীবন বিপন্ন করে আমরা যখন সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, তখন প্রশাসনও তো আমরা চাইবো যে সত্যি মতনই তারা বিচার বিবেচনা করুক সত্য ঘটনার। আজকের দেখুন সেই বেদনাদায়ক ঘটনা। একজন আর্মি, যিনি সেনাবাহিনীর জওয়ান, 27 বছর জীবন থেকে কাটিয়ে দিয়েছেন, এখন পোর্ট ট্রাস্টের মধ্যে, পোর্ট ট্রাস্টের যে পুলিশ আছে সেখানে কাজ করতেন। দেখুন তার কি অবস্থা, এসে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কমান্ড হাসপাতালে। দেখুন।